প্রিয় পলিটেকনিকের শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম। পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য অনলাইনে পাঠদান কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আমি প্রকৌশলী ভবসিন্ধু বিশ্বাস, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই ক্লাসটি ষষ্ঠ পর্বের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের জন্য নিবেদিত। বিষয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2, বিষয় কোড ৬৬/৭৬২, ক্লাস নং ২০, প্রফেশনসে ফ্রিকোয়েন্সি পরিমাপ পদ্ধতি। মূলত আজকের ক্লাসটা একটা রিভিউ ক্লাস এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ পদ্ধতি এটা তোমাদের বইতে ৯-১০ চ্যাপ্টারে আছে, সেটা ক্লাস হয়ে গেছে। আজকে আবার বিশেষ বিশেষ অংশ, যেটা প্রয়োজনীয় অংশ, সেটা গুরুত্বপূর্ণ অংশ, এটা উপস্থাপন করা হবে। আজকের জ্ঞাতব্য বিষয় ফ্রিকোয়েন্সি পরিমাপের পদ্ধতি গুলো কি, মেকানিক্যাল রেজোনেন্স এবং ইলেকট্রিক্যাল রেজোনেন্স নীতি, সরবরাহ ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে ইন্ডাকটিভ সার্কিটের ইম্পিডেন্সের পরিবর্তন, ফ্রিকোয়েন্সি মিটারের প্রকারভেদ উল্লেখকরণ, ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটারের গঠন ও কার্যপ্রণালী, ওয়েস্টার্ন ফ্রিকোয়েন্সি মিটারের গঠন ও কার্যপ্রণালী, ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের কার্যপ্রণালী। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ফ্রিকোয়েন্সি মিটার তোমরা সবাই চিনো। ফ্রিকোয়েন্সি মিটার ফ্রিকোয়েন্সি পরিমাপ করে, অর্থাৎ একটা সেকেন্ডে যে কটা সাইকেল সম্পন্ন হয় এসি সাপ্লাইয়ে, সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। বাংলাদেশের নর্মাল ফ্রিকোয়েন্সি সাধারণত 50, এবং চিত্রে দুটো অ্যানালগ ফ্রিকোয়েন্সি মিটার আর একটা ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার দেখানো হয়েছে, এবং এর সাধারণত হার্টসে পাঠ দেয়। ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টস, তোমরা জানো। তাই বলা হচ্ছে যে মিটারের সাহায্যে ফ্রিকোয়েন্সি পরিমাপ করা হয় তাকে ফ্রিকোয়েন্সি মিটার বলে। ফ্রিকোয়েন্সির একক হার্টস, এর জন্য একে হার্টস মিটার বলে, হার্টস মিটারও বলে। এটি ভোল্টমিটারের মতো সার্কিটের সাথে প্যারালালে সংযুক্ত করা হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের একটা ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারে 50 হার্টস রিডিং দেখানো হয়েছে, এবং সেই ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারটা তার যে দুটো টার্মিনাল থাকে, সেই টার্মিনাল দুটো সাপ্লাইয়ের সাথে প্যারালালে সংযোগ করতে হয়। যদি 3 ফেজ সাপ্লাইয়ের উপযোগী হয় তাহলে এই টার্মিনাল দুটো লাইনের সাথে সংযোগ করতে হয় প্যারালালে, আর যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে একটা ফেজ এবং একটা নিউট্রালের সাথে সংযোগ করতে হয়। পাশেই একটা ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানে দেখানো হচ্ছে ইনপুট কন্ডিশনিং, অর্থাৎ ইনপুট যে সিগন্যালটা আসবে সেটাকে প্রসেস করে দেবে, আমাদের পরবর্তী সার্কিটের কার্য উপযুক্ত করে দেবে। অর্থাৎ ইনপুটে যদি সাইন ওয়েভ হয়, সেই সাইন ওয়েভটাকে আউটপুটে ইসকমিক ট্রিগার বা ডিজিটাল পালসে রূপান্তর করে দেবে। তারপরে মেইন গেট যাবে। মেইন গেটটাকে একটা অ্যান্ড গেট, এটাকে আবার অন হওয়ার জন্য একটা টাইম বেস সার্কিট থাকে। সেই টাইম বেস সার্কিট বা অসিলেটরের মাধ্যমে, টাইম বেস ডিভাইডারের মাধ্যমে, মেইন গেট ফ্লিপ ফ্লিপের মাধ্যমে মেইন গেটে এই সাপ্লাইটা যায়। যখনই মেইন গেটে সাপ্লাইটা উচ্চ অবস্থায় থাকে এবং সাথে সাথে আমাদের যে ইনপুট কন্ডিশনিং থেকে যে ফ্রিকোয়েন্সিটা আসে সেটা মেইন গেটে আসে, সেটা একসঙ্গে হয়ে তখন মেইন গেটটা একসঙ্গে কাজ করে, মেইন গেটটা অন হয়ে তখন সেটা আউটপুট অর্থাৎ কাপলিং রেজিস্টারে চলে যায়, এরপরে ডিসপ্লেতে শো করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ফ্রিকোয়েন্সি মিটার কিভাবে সংযোগ করা হয়, সেটা দেখানো হয়েছে। আচ্ছা, এবার আমরা ফ্রিকোয়েন্সি পরিমাপের পদ্ধতি, একটা হচ্ছে মেকানিক্যাল রেজোনেন্স পদ্ধতি, ইলেকট্রিক্যাল রেজোনেন্স পদ্ধতি, ইলেকট্রোডাইনামোমিটার পদ্ধতি, ওয়েস্টার্ন পদ্ধতি, রেশিওমিটার পদ্ধতি, শ্যাচরেবল কোর পদ্ধতি, ফ্রিকোয়েন্সি ব্রিজ পদ্ধতি, ক্যাথোড অসিলোস্কোপ পদ্ধতি, স্ট্রোবোস্কোপিক পদ্ধতি, আর ইলেকট্রনিক কাউন্টার পদ্ধতি। অর্থাৎ আমাদের প্রায়
10 প্রকার ফ্রিকোয়েন্সি পরিমাপের পদ্ধতি এবং 10 প্রকার প্রায় ফ্রিকোয়েন্সি মিটার আছে। এখানে একটা ফ্রিকোয়েন্সি মিটার, দুটো টার্মিনাল থাকে এবং দুটো টার্মিনাল কিভাবে সংযোগ করা হয় সেটাও দেখানো হয়েছে। একটা ফেজ, একটা নিউট্রাল। অবশ্যই চেঞ্জ করে দিলে পরে আমাদের সংযোগের কোনো অসুবিধা নেই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মেকানিক্যাল রেজোন্যান্স বা ভাইব্রেটিং রিড ফ্রিকোয়েন্সি মিটার সম্পর্কে আমরা আগেই জানি, তবু আবার একটু আলোচনা করব। এর মূল অংশ হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেট। এই যে ইলেকট্রোম্যাগনেট, ল্যামিনেটেড ম্যাগনেটিক কোর, তার চারপাশে দিয়ে আমাদের ম্যাগনেটাইজিং কয়েল জড়ানো থাকে। এই ইলেকট্রিক কোরের বা এই সলিনয়েডের পাশেই আমাদের বিভিন্ন ফ্রিকোয়েন্সির রিড, অর্থাৎ পতাকার মতো, এই যে পতাকার মতো একটা বেস থাকে আর একটা মাথায় ফ্ল্যাগের মতো একটা অংশ থাকে। এটা অবশ্যই স্টিলের তৈরি বা ইস্পাতের তৈরি। তো এই ফ্রিকোয়েন্সি মিটার, এটা এই বেসগুলো ইলেকট্রোম্যাগনেটের নিচের অংশের সাথে সংযুক্ত থাকে নাট বোল্ট দিয়ে, এবং উপরের অংশে এটা ফ্ল্যাগের মতো থাকে। এটা বিভিন্ন ফ্রিকোয়েন্সির হয়ে থাকে। মিডিলটা সাধারণত নর্মাল ফ্রিকোয়েন্সি শো করে, তারপরে এর পরবর্তীতে যে 50 হার্টজ হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি, আর তারপর হচ্ছে 50.5, তারপরে 51, এরকম 0.5 করে ডিফারেন্স থাকে। 0.5 থেকে ডিফারেন্স করে এটা উপরের দিকে যায়, আবার বেশির দিকে যায়, আবার 0.5 ডিফারেন্স করে 49.5, 49 এবং 48.5 এরকম ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি শো করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন এই রিডগুলো চওড়া পুরুত্ব বিভিন্ন পুরুত্বের হয়ে থাকে। যার ফ্রিকোয়েন্সি বেশি তার পুরুত্ব অপেক্ষাকৃত কম থাকে, এবং যখন আমরা ইলেকট্রোম্যাগনেটের সাপ্লাই দিব, ইলেকট্রোম্যাগনেটিক কয়েলে সাপ্লাই দিব, তখন এই কোরটা ম্যাগনেটে পরিণত হয়। ম্যাগনেটে পরিণত হলে পরে এই রিডগুলোকে আকর্ষণ করে। তবে যে ফ্রিকোয়েন্সি সরবরাহ দেব, সেই ফ্রিকোয়েন্সির জন্য যে নির্ধারিত রিড, অর্থাৎ 50 হার্টজের জন্য যে নির্ধারিত রিড, ওই রিডটা বেশি পরিমাণ কাঁপবে। এখানে সাধারণত লিমিনাস ফ্লোরোসেন্ট পাউডার প্রলেপ দেওয়া থাকে এবং ভাইব্রেশন হতে থাকে, তখন এই রিডটাকে, মাথাটাকে উজ্জ্বল দেখা যায়। এইভাবে আমরা 50 হার্টজ সাপ্লাই দিলে 50 হার্টজ পাবো। যদি 51.5 ফ্রিকোয়েন্সি সরবরাহ দেই, তখন এই 51.5 এর যে রিডটা আছে, সেই রিডটা বেশি পরিমাণ কাঁপতে থাকবে। এই হচ্ছে মেকানিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটারের মূলনীতি। সেটি একেবারে বলা হয়েছে যে থিওরির সাহায্যে, চিত্রের সাহায্যে, যে মেকানিক্যাল রেজোন্যান্স একটি ইলেকট্রোম্যাগনেটিক পাদদেশে বিভিন্ন আকার আকৃতির কতগুলো স্টিলের পাত, যাদেরকে রিড বলে, রিডগুলোর নিচের অংশ স্থির এবং উপরের অংশে পতাকার মতো বাড়তি অংশ থাকে। রিডের মুক্ত প্রান্তগুলো সহজেই কাঁপতে পারে এবং কম্পন দৃশ্যমান বা অনুধাবনের জন্য এদের সাদা রং করা হয়। রিডগুলোর ফ্রিকোয়েন্সি ভিন্ন ভিন্ন হয়। এদেরকে ফ্রিকোয়েন্সির উচ্চক্রম অনুসারে সাজানো। একটি থেকে অন্যটির ফ্রিকোয়েন্সি হাফ হার্টজ অর্থাৎ 0.5 হার্টজ পার্থক্য হয়। এভাবে মেকানিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটার বা ফ্রিকোয়েন্সি মিটার তৈরি করা হয়। ইলেকট্রোম্যাগনেটে এসি সরবরাহ দিলে এর ফ্রিকোয়েন্সি দ্বিগুণ ফ্রিকোয়েন্সি সম্পন্ন রিডটির সম্পূর্ণ সর্বোচ্চ হবে, কম্পন সর্বোচ্চ হবে। মেকানিক্যাল রেজোন্যান্সের কারণে উক্ত রিডটির কম্পন সর্বোচ্চ হয়। উক্ত রিডের বিপরীতে অঙ্কিত সংখ্যা থেকে ফ্রিকোয়েন্সির মান জানা যাবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বুঝতেই পারছো যে মেকানিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটারের মূল অংশ হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, আর তারপরে হচ্ছে তার ম্যাগনেটিক কয়েল এবং রিড, এটা হচ্ছে প্রধান অংশ। দেখা যাচ্ছে ভাইব্রেটিং রিড ফ্রিকোয়েন্সি মিটারের গঠন প্রণালী বলা হয়েছে ল্যামিনেটেড ইলেকট্রোম্যাগনেট রিড। এগুলো হচ্ছে রিড, আর এটা ল্যামিনেটেড ইলেকট্রোম্যাগনেট। আর একটা রিডকে এই যে ফ্ল্যাগের মতো দেখা যাচ্ছে, এবং এখানে পরবর্তী চিত্রে একটা কালার চিত্র দেখানো হচ্ছে, এটা হচ্ছে কয়েল, সুপার কপার ওয়্যার দ্বারা ইলেকট্রোম্যাগনেটটা জড়ানো থাকে। এবং ফ্রিকোয়েন্সি সরবরাহ দিলে পরে এখানে দেখা যাচ্ছে 59 হার্টজ হচ্ছে, তাহলে তার রিডটা কম্পন হবে, বড় হয়ে যাবে, এবং তাই সেটা কালারটা উজ্জ্বল কালার, অনেকটা গোলাপি কালার দেখা যাচ্ছে। এবার উক্ত কয়েলের সাথে যে আমাদের যে কয়েল থাকবে, একটি রোধ সিরিজে যুক্ত করে এসি সরবরাহের সাথে প্যারালালে যুক্ত করা হয়। কতগুলো পাতলা স্টিলের পাতের রিডগুলো নিচের অংশে ইলেকট্রোম্যাগনেটের বেজের সাথে যুক্ত থাকে, এবং উপরের অংশে মুক্ত প্রান্তগুলো
সহজেই কাঁপতে পারে, রিডগুলো উপরের প্রান্ত পতাকার ন্যায় বাঁকানো থাকে, যাদেরকে যাদেরকে ফ্ল্যাগ বলে। রিডগুলো প্রায় 4 মিলিমিটার চওড়া হয় এবং 1/2 মিলিমিটার পুরু হয়। তাহলে এই চওড়া এবং পুরুত্ব ডিফারেন্স করে ফ্রিকোয়েন্সি হাফ হার্টস করে ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা করা হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার আমরা আসি যে ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার বা ইলেকট্রিক্যাল রেজোনেন্সটা কি। একটি ইলেকট্রোম্যাগনেট ল্যামিনেটেড ইলেকট্রোম্যাগনেটের পাশে একটি মুভিং কয়েল স্থাপন করা হয়। মুভিং কয়েলের সাথে সিরিজে একটি ক্যাপাসিট্যান্স যুক্ত করা হয়। ইলেকট্রোম্যাগনেটের এক্সাইটিং কয়েলে এসি ভোল্টেজ সরবরাহ দেওয়া হয়। এর ফ্রিকোয়েন্সির উপর ইলেকট্রোম্যাগনেটের চুম্বকত্ব নির্ভর করে। এই চুম্বকত্ব অনুসারে মুভিং কয়েলের অবস্থান তথা ইন্ডাকট্যান্স পরিবর্তন হয়, ফলে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পরিবর্তন হতে থাকে। এটা হচ্ছে আমাদের সেই ল্যামিনেটেড ইলেকট্রোম্যাগনেট, তরবারি আকৃতির মতো। যে অংশে কয়েলটা জড়ানো থাকবে সেই অংশটা অপেক্ষাকৃত স্ফীত বা মোটা, আক্রমণ এটা শুরু হয়ে যায় তরবারি। এখানে এই মুভিং কয়েলের সাথে একটা ক্যাপাসিটর সংযুক্ত থাকে, এই মুভিং কয়েলের সাথে একটা ক্যাপাসিটর সংযুক্ত থাকে। যখনই আমরা সরবরাহ দেওয়া হয়, এই মুভিং কয়েলের রিঅ্যাক্ট্যান্স কাজ করবে, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স কাজ করবে এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কাজ করবে। তখন এই মুভিং কয়েলের অবস্থানের উপর ভিত্তি করে এই এক্সএল এবং এক্সি সমান হয়ে সিরিজ রেজোনেন্স ঘটায়। সেটাকে বলা হচ্ছে যে সিরিজ রেজোনেন্স যখন ঘটে তখন এই মুভিং কয়েলটা নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে যায় ফ্রিকোয়েন্সি অনুসারে, তখন এই ফ্রিকোয়েন্সি মিটারে পাঠ শো করে। এখানে আমাদের পাশের চিত্রে একটা মুভিং কয়েলের রেজিস্ট্যান্স দেখানো হয়েছে, তারপরে ক্যাপাসিট্যান্স সি দেখানো হয়েছে এবং ইন্ডাকট্যান্স এল দেখানো হয়েছে। ইন্ডাকট্যান্স এল সিরিজে সংযুক্ত আছে এবং এর যখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 1/√LC এবং এর ফ্রিকোয়েন্সি হচ্ছে f = 1/2π√LC যখন হয় তখন এটা রেজোন্যান্স সংঘটিত হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স যখন ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের বলা হয়েছে যে সমান হয়, তখন RLC সিরিজ রেজোন্যান্স সংঘটিত হয়। এটাই হলো ইলেকট্রিক্যাল রেজোন্যান্সের মূলনীতি, সিরিজ রেজোন্যান্সের মূলনীতি। এই নীতির উপর ভিত্তি করে ইলেকট্রিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটার তৈরি করা হয়। ইলেকট্রিক্যাল রেজোন্যান্স আবার দুই প্রকারের হয়ে থাকে, যথা সিরিজ রেজোন্যান্স ও প্যারালাল রেজোন্যান্স। পাশের চিত্রে একটা সিরিজ রেজোন্যান্স সার্কিট দেখানো হয়েছে, আর একটা প্যারালাল রেজোন্যান্স সার্কিট দেখানো হয়েছে। আমরা সাধারণত ইলেকট্রিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটারে আমরা সিরিজ রেজোন্যান্সটা কাজ করি এবং তার ফ্রিকোয়েন্সি হয় ω/LC অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এখন সর্বফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পরিবর্তন। আমরা জানি যে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XL = 2πf, আর ইম্পিডেন্স হচ্ছে Z এর R + J(x). এখন ফ্রিকোয়েন্সি যদি পরিবর্তন হয় তাহলে XL এর মান পরিবর্তন। ফ্রিকোয়েন্সি বাড়লে ওই আমাদের যে এক্সাইটিং কয়েল, ম্যাগনেটাইজিং কয়েল, তার ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বেড়ে যাবে। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বেড়ে গেলে পরে আমাদের ওই সার্কিটে, এক্সাইটিং কয়েল সার্কিটের কারেন্ট কমে যাবে। কারেন্ট কমে গেলে পরে আমাদের চুম্বকত্ব কমে যাবে। এটি হচ্ছে মূলনীতি সার্কিট ইম্পিডেন্সের পরিবর্তন। ফ্রিকোয়েন্সি যদি কমে তাহলে XL কমে যাবে, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স কমে যাবে। সেই ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স যদি কমে যায় তাহলে এর ইম্পিডেন্সটা, অর্থাৎ ম্যাগনেটাইজিং কয়েলের ইম্পিডেন্সটা কমে যাবে। ইম্পিডেন্সটা কমে গেলে পরে আমাদের সরবরাহ ফ্রিকোয়েন্সি, ইম্পিডেন্সটা কমলে কারেন্ট বেড়ে যাবে। কারেন্ট বেড়ে গেলে পরে আমাদের এর চুম্বকত্ব বেড়ে যাবে। সে কথা বলা আছে, ইন্ডাকটিভ সার্কিটে একটি রোধ R এবং L সিরিজে সংযুক্ত থাকে। যখন ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পায় তখন XL বৃদ্ধি পাবে, যখন ফ্রিকোয়েন্সি হ্রাস পায় তখন XL হ্রাস পাবে। এবার 1 নং সমীকরণে XL হ্রাস বা বৃদ্ধি হলে ইন্ডাকটিভ সার্কিটের ইম্পিডেন্স হ্রাস বা বৃদ্ধি হয়, ফলে ইন্ডাকটিভ সার্কিটের কারেন্ট বাড়ে বা কমে, ফলে কয়েলের চুম্বকত্ব বেড়ে যায় বা। এখন আসি আমাদের ফ্রিকোয়েন্সি মিটার প্রকারভেদ। আমরা প্রধানত ফ্রিকোয়েন্সি মিটার, মেকানিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটার, ইলেকট্রিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটার, ইলেকট্রোডাইনামিটার ফ্রিকোয়েন্সি মিটার, ওয়েস্টার্ন ফ্রিকোয়েন্সি মিটার, রেশিও মিটার ফ্রিকোয়েন্সি মিটার
এবং স্যাচুরেবল কোর ফ্রিকোয়েন্সি মিটার, এই কয়েকটা শ্রেণীতে ভাগ করতে পারি। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মিটারের প্রকারভেদ। ইলেকট্রিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটার গঠন ও কার্যপ্রণালী। আগে বলা আছে যে ইলেকট্রিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটারের আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স সমান হবে সিরিজ রেজোন্যান্স সার্কিটে। তাহলে এক্সএল এবং এক্সি যখন সমান হয় তখন আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হবে এফ ইজ ইকুয়াল টু টোয়াইস বাই স্কোয়ার অফ এক্সি। এই ফ্রিকোয়েন্সিতে মেটারের রেজোন্যান্স ঘটবে এবং সেই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটাই আমাদের শো করবে, সেই ফ্রিকোয়েন্সিটাই আমাদের মিটারে শো করবে। এবার আসি, আমরা আগেই বলা হয়েছে যে ইলেকট্রিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটারের আমাদের একটা ল্যামিনেটরি ইলেকট্রোম্যাগনেট থাকে, তার পাশে হচ্ছে ম্যাগনেটাইজিং কয়েল, এবং এই পাঁচটা ল্যামিনেটরি ইলেকট্রোম্যাগনেট হচ্ছে স্ফীত অংশে ম্যাগনেটাইজিং কয়েলটা জড়ানো থাকে। আর মুভিং কয়েল থাকে, এই ল্যামিনেটরি ইলেকট্রোম্যাগনেটের সাথে একটা মিনিমাম ক্লিয়ারেন্স থাকে, কিন্তু এর পাশ দিয়ে এই ইলেকট্রোম্যাগনেটটা একবার স্ফীত অংশের দিকে একবার চিকন অংশের দিকে ধাবিত হবে। যখন স্ফীত অংশের চুম্বকত্ব বেড়ে যাবে তখন স্ফীত অংশের দিকে এই মুভিং কয়েলটা ধাবিত হবে, আবার স্ফীত অংশের যখন চুম্বকত্ব কমে যাবে তখন অপেক্ষাকৃত চিকন অংশের দিকে এই মুভিং কয়েলটা ধাবিত হবে। মুভিং কয়েলের সাথে একটা ক্যাপাসিটর সংযুক্ত থাকে। নর্মাল ফ্রিকোয়েন্সিতে এই ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, মুভিং কয়েলের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সএল এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সি সমান, ফলে এতে উৎপন্ন টর্ক 0 হয় এবং নর্মাল ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ আমাদের দেশে 50 হার্টজ এর জন্য যদি ডিজাইন করে তাহলে 50 হার্টজে নর্মাল ফ্রিকোয়েন্সি নির্দেশ করবে। এই অবস্থায় আমাদের মুভিং কয়েলের কারেন্ট হচ্ছে আইএম দেখানো হচ্ছে, মুভিং কয়েল উৎপন্ন ভোল্টেজ হচ্ছে ই, এবং এক্সাইটিং কয়েলের কারেন্ট হচ্ছে আই, এবং এক্সাইটিং কয়েলের চুম্বকীয় ফ্লাক্স হচ্ছে ফাই। তাহলে আই এবং ফাই ইন ফেজে থাকবে, আর মুভিং কয়েল উৎপন্ন ভোল্টেজ এক্সাইটিং কারেন্টের থেকে এটা 90 ডিগ্রি ল্যাগ করবে, এবং এই এক্সাইটিং কারেন্টটা এই ইনফেজে থাকবে, উৎপন্ন ভোল্টেজের ইনফেজে থাকবে। তাহলে এখন সাপ্লাই ভোল্টেজ দ্যাট ইজ ফাই এবং আইএম এর ভিতর অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে তার লব্ধি টর্ক 0 হবে। সে কথা হচ্ছে ইলেকট্রিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটার মূলত একটি অসম তরবারি আকৃতির প্রচ্ছদ বিশিষ্ট ল্যামিনেটের আয়রন করে সমন্বয়ে গঠিত। আয়রন করে স্ফীত অংশে ম্যাগনেটাইজিং কয়েল জড়ানো থাকে যা সাপ্লাইয়ের সাথে প্যারালাল যুক্ত করা হয়। আয়রন করের পাশেই সামান্য ক্লিয়ারেন্সে একটি মুভিং কয়েল ঝুলানো থাকে। কয়েলটি কোনো প্রকার স্পর্শ ছাড়াই ল্যামিনেট আয়রন করে চুম্বকীয় ক্রিয়ায় মুভ করে। মুভিং কয়েলের সাথে একটি উপযুক্ত মানের ক্যাপাসিট্যান্স সংযুক্ত করা হয়। মুভিং কয়েলের সাথে একটি পয়েন্টার বিপরীত করা থাকে যা নর্মাল, হাই এবং লো ফ্রিকোয়েন্সি নির্দেশ করে। আগে বলা আছে যে ইলেকট্রিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে যখন নর্মাল ফ্রিকোয়েন্সিতে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স সমান হয়, এমনভাবে ডিজাইন করা হয় মুভিং কয়েলে, তখন আমাদের উৎপন্ন টর্ক 0 হয় এবং পয়েন্টারটি নর্মাল ফ্রিকোয়েন্সি শো করবে। এবং আই এবং আইএম দ্যাট ইজ সাপ্লাই ভোল্টেজ, আই এবং আইএম এর ভিতর অ্যাঙ্গেল থাকে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমাদের মুভিং কয়েল উৎপন্ন টর্কটি ইজ ইকুয়াল টু কে ইনটু আইএম। কে হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ভিতর ভোল্টেজ আছে, ফ্লাক্স আছে, এগুলো কনস্ট্যান্ট, আর আইএম হচ্ছে মুভিং কয়েলের কারেন্ট cos 90 ডিগ্রি, অর্থাৎ টর্ক 0, অর্থাৎ পয়েন্টারটা নাল অবস্থা অর্থাৎ নর্মাল ফ্রিকোয়েন্সি নির্দেশ করে। এইভাবে কয়েলের যখন ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বেশি হয়, অর্থাৎ উচ্চ ফ্রিকোয়েন্সিতে এক্সএল বেশি হয়, তখন সার্কিটটা ইন্ডাকটিভ হয়ে যায়। তখন যেহেতু এক্সাইটিং কয়েলেরও ম্যাগনেটিক অ্যাকশনটা বেশি হয়, সেহেতু আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটা বেশি হয়ে যায়, ফলে কারেন্ট কমে যায় এক্সাইটিং কয়েলের, ফলে চুম্বকত্ব কমে যায়। তখন আমাদের মুভিং কয়েলটা স্ফীত অংশের দিকে চিকন অংশের দিকে ধাবিত হয়, এবং যেহেতু ফ্লাস্কের লিঙ্কেজের পরিমাণ কমে যায়, চিকন অংশের দিকে ফ্লাস্ক লিঙ্কেজের পরিমাণ কম। এখানে আমরা একটু দেখতে পারি, যখন চিকন অংশের দিকে যাবে এই অংশ হচ্ছে ম্যাগনেটাইজিং ফ্লাক্স বেশি স্ফীত অংশে, আর চিকন অংশের দিকে যখন যাবে তখন এর ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণ কম, ফলে এর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স কমতে থাকবে। এইভাবে যখন
ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কমতে থাকে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কমতে 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 এক সময় এক্সএল এবং এক্সি সমান হয়ে যায়। এক্সএল এবং এক্সি যখন সমান হয়ে যাবে তখন আবার সেই অবস্থায় মুভিং কয়েলটা যখন ডান দিকে অর্থাৎ চিকন অংশের দিকে ধাবিত হয়ে হবে, ফলে পয়েন্টারটা আমাদের বিপরীত দিকে ঘুরে হাই ফ্রিকোয়েন্সি নির্দেশ করে। এটা নির্ভর করে পিভটিং এর উপর। অনেক সময় যেদিকে মুভিং কয়েল মুভ করে সেদিকেও পয়েন্টারটা মুভ করতে পারে, সেটা নির্ভর করে পিভটিং বা স্প্রিং সিস্টেমের উপর। এরকম তাহলে হাই ফ্রিকোয়েন্সিতে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বেশি, তাহলে এই ভোল্টেজটা এবার কারেন্ট আইএমটা মুভিং কয়েলের ভোল্টেজ থেকে আলফা কোণে ল্যাগ করবে। ফলে আমাদের সাপ্লাই ভোল্টেজ দ্যাট ইজ ফাই এবং ম্যাগনেটাইজিং কয়েলের কারেন্ট এর থেকে আমাদের 90 ডিগ্রি প্লাস আলফা কোণে ল্যাগ করবে আইএমটা। তাহলে আমাদের টর্ক হবে কে ইন্টু আইএম কস 90 প্লাস আলফা অর্থাৎ মাইনাস কে আইএম, অর্থাৎ মাইনাস এর দিকে ধাবিত হবে। আমরা যদি পয়েন্টার দেখি তাহলে দেখা যাচ্ছে যে হাই ফ্রিকোয়েন্সি আমাদের মুভিং কয়েলটা আমরা ডান দিকে চিকন অংশের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু পয়েন্টারটা আমাদের ধাবিত হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির দিকে অর্থাৎ উল্টো দিকে। তাহলে এইভাবে আমাদের যদি ফ্রিকোয়েন্সি লো হলে পরে ম্যাগনেটাইজিং কয়েলের কারেন্ট কমে যায়, ম্যাগনেটাইজিং কয়েলের কারেন্ট বেড়ে যায় অর্থাৎ এক্সএল কমে যায়। এক্সএল কমিলে পরে ম্যাগনেটাইজিং কয়েলের রিঅ্যাকট্যান্স কমে যায় ফলে কারেন্ট বেড়ে যায়, ফলে ম্যাগনেটাইজিং কয়েল স্ফীত অংশের চুম্বকত্ব বেড়ে যায়, ফলে মুভিং কয়েলটা ম্যাগনেটাইজিং কয়েলের দিকে অর্থাৎ স্ফীত অংশের দিকে ধাবিত হয়। তাহলে এই অবস্থায় যেহেতু এক্সএল কম এক্সি বেশি, তাহলে এর আইএমটা ই থেকে বেটা বি দেখানো হচ্ছে বা আলফা কোণে লিড করে। এখানে চিত্রটা বেটা বি দেখানো হচ্ছে, এটা আলফা দিচ্ছে, আমরা ইকুয়েশনটা আলফা দিয়ে প্রকাশ করেছি। এই বেটার জায়গায় আমরা আলফা যদি চিন্তা করি, তাহলে এই ইকুয়েশনে আমাদের টর্ক ইকুয়েশন হবে টি ইজ ইকুয়াল টু কে আই এম কস 90 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কে ইন্টু আই এম সাইন আলফা, অর্থাৎ পজিটিভ দিকে টর্ক হচ্ছে পজিটিভ দিকে, অর্থাৎ মুভিং কয়েলটা স্ফীত অংশের দিকে ধাবিত হবে আকর্ষণের দ্বারা এবং এর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যখন এক্সএল এবং এক্সি সমান হয় তখন আমাদের পয়েন্টারটা দাঁড়িয়ে যাবে এবং সেই লোয়ার ফ্রিকোয়েন্সি নির্দেশ করে। এগুলো বলা আছে। তাহলে কয়েল ল্যামিনেটেড চিকন করে উচ্চ ফ্রিকোয়েন্সির চিকন অংশের দিকে ধাবিত হবে উচ্চ ফ্রিকোয়েন্সিতে, এবং নিম্ন ফ্রিকোয়েন্সিতে এটা কয়েলটা ইনপুট ফ্রিকোয়েন্সি কম হলে ল্যামিনেটেড করে চুম্বকত্ব বেশি হয়, ফলে মুভিং কয়েল ল্যামিনেটেড কোরের স্ফীত অংশের দিকে ধাবিত হবে এবং ইন্টারডিউব রিঅ্যাকট্যান্স বাড়তে বাড়তে ক্যাপাসিটি রিঅ্যাকট্যান্স সমান হয়ে সিরিজ রেজোনেন্স ঘটিয়ে লো ফ্রিকোয়েন্সি নির্দেশ করবে, যে ফ্রিকোয়েন্সিটা আমাদের সাপ্লাই করবে। আবার যদি ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে এক্সএল বেশি হবে, ম্যাগনেটাইজিং কয়েলের কারেন্ট কমে যাবে, চুম্বকত্ব কমে যাবে, এবং চুম্বকত্ব কমে গেলে পরে মুভিং কয়েলটা চিকন অংশের দিকে ধাবিত হবে এবং পয়েন্টারটা বিপরীত দিকে ধাবিত হয়ে অর্থাৎ হায়ার ফ্রিকোয়েন্সি নির্দেশ করবে, লো ফ্রিকোয়েন্সি হায়ার ফ্রিকোয়েন্সির দিকে এবং কয়েল মুভ করবে হচ্ছে ল্যামিনেটেড ম্যাগনেটের চিকন অংশের দিকে। আর লো ফ্রিকোয়েন্সি হলে পরে স্ফীত অংশের দিকে মুভিং কয়েলটা ধাবিত হবে, আর মানে বেশি চুম্বকত্বের দ্বারা আকর্ষিত হবে, আর এই ফ্রিকোয়েন্সির নির্দেশ করবে লো ফ্রিকোয়েন্সির দিকে চলে যাবে। এইভাবে আমাদের ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা কাজ করে। এটাই আমাদের দেখানো হচ্ছে যে নর্মাল ফ্রিকোয়েন্সিতে 90 ডিগ্রি ল্যাগ করে ক্যাপাসিটিভে আলফা কোণে লিড করে, যেটা আমাদের অন্য চিত্রে দেখানো হয়েছে। আবার যখন ইন্ডাকটিভ লোড হয় তখন ই থেকে আলফা কোণে ল্যাগ করে। উচ্চ ফ্রিকোয়েন্সি ভেক্টর ডায়াগ্রাম, এটা হচ্ছে নিম্ন ফ্রিকোয়েন্সি ভেক্টর ডায়াগ্রাম, আর এটা হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি ভেক্টর ডায়াগ্রাম। এটাই আমাদের বলা হচ্ছে টি ইজ ইকুয়াল টু তাহলে কে আই এম কস 90 0 কে আই এম কস 90 প্লাস আলফা মাইনাস কে আই এম সাইন আলফা। নিম্ন ফ্রিকোয়েন্সি মুভিং কয়েল উৎপন্ন টর্ক পজিটিভ, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু কে আই এম কস 90 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কে আই এম সাইন আলফা। এবার ওয়েস্টার্ন টাইপ ফ্রিকোয়েন্সি মিটার। ওয়েস্টার্ন টাইপ ফ্রিকোয়েন্সি মিটারে মূলত আমাদের এ এবং বিবি, এ এবং বিবি দুটো কয়েল থাকে। এ কয়েল হচ্ছে ইন্ডাকটিভ এবং এ কয়েল হচ্ছে ইন্ডাকটিভ এবং তার সাথে সিরিজ হচ্ছে ইন্ডাকটেন্স সংযুক্ত থাকে এল এ। বিবি কয়েল হচ্ছে রেজিস্টিভ, তার সাথে সিরিজে আরবি সিরিজের সংযোগ থাকে, এরা পুরো রেজিস্টিভ করার জন্য।
আর ইন্ডাকটিভ কয়েলের সাথে প্যারালাল হচ্ছে রেজিস্ট্যান্স আর এ সংযোগ করা হয়, আর রেজিস্টিভ কয়েলের সাথে প্যারালাল হচ্ছে একটা ইন্ডাকট্যান্স এলবি সংযোগ করা হয়। মাঝখানে একটা ম্যাগনেটিক নিডল থাকে। ম্যাগনেটিক নিডল থাকলে পরে সেই নিডলের মাঝখানে চুম্বক শলাকা থাকে, তার সাথে একটা পয়েন্টার পিভটিং করা থাকে। নর্মাল ফ্রিকোয়েন্সিতে আমাদের যে নর্মাল ফ্রিকোয়েন্সি হয় তখন এই এ কয়েলের এবং বিবি কয়েলের সার্কিটের রিঅ্যাক্ট্যান্স অর্থাৎ জেড এ এবং জেড বি সমান হয়। ফলে ইন্ডাকটিভ কয়েলের কারেন্ট আইএ এবং রেজিস্টিভ কয়েল এর কারেন্ট আইবি সমান হয়। ফলে উভয় কয়েলের ম্যাগনেটিক অ্যাকশন সমান হলে এই চুম্বক শলাকাটা 90 ডিগ্রি মাঝামাঝি অ্যাঙ্গেলে অবস্থান করে, অর্থাৎ এ এবং বিবি দ্বারা সমান পরিমাণ আকর্ষিত হয়, ফলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে এবং নর্মাল ফ্রিকোয়েন্সি শো করে। এখন যদি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বেড়ে যায়, অর্থাৎ উচ্চ ফ্রিকোয়েন্সিতে ইন্ডাকটিভ সার্কিটের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বেড়ে যাবে, অর্থাৎ জেড এটা বেশি হবে আর জেড বিটা তুলনামূলকভাবে কম হবে। ফলে বিবি কয়েলের কারেন্টটা বেড়ে যাবে এবং এর চুম্বকত্ব বেড়ে যাবে। চুম্বকত্ব করে হলে ম্যাগনেটিক নিডলটা তুলনামূলকভাবে এই বিবি কয়েলের প্যারালালে সমান্তরালে তার অ্যাক্সিসের সমান্তরালে আসতে চায় এই ম্যাগনেটিক নিডলটা। ফলে পয়েন্টারটা বিপরীত দিকে মুভ করে হায়ার ফ্রিকোয়েন্সি শো করে। আবার লো ফ্রিকোয়েন্সিতে ইন্ডাকটিভ সার্কিটের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কমে যায়, ফলে ইন্ডাকটিভ ইম্পিডেন্সও কমে যায়। ফলে এই বিবি কয়েলের ইম্পিডেন্স জেড বি এর চাইতে এ কয়েলের ইম্পিডেন্স জেড এর চাইতে জেড কম হয়। ফলে এ কয়েলের কারেন্ট বেড়ে যায়। এ কয়েলের কারেন্ট কমে গেলে এ কয়েলের চুম্বকত্ব বেড়ে যায়। ফলে ম্যাগনেটিক নিডলটা অপেক্ষাকৃত এ কয়েলের সাথে প্যারালালে আসতে চায় ম্যাগনেটিক চুম্বক শলাকা। ফলে ম্যাগনেটিক নিডলটা ভার্টিক্যালি দিকে মুভ করে এ কয়েলের অ্যাক্সিসের সাথে আসতে চায়, কিন্তু উভয় কয়েলের রেজাল্টিং অ্যাকশনে লব্ধি টর্কের জন্য এটা পয়েন্টারটা সেই লো ফ্রিকোয়েন্সির মান অনুসারে স্কেলের ফ্রিকোয়েন্সিটা নির্দেশ করে। এই হচ্ছে আমাদের ওয়েস্টার্ন টাইপ ফ্রিকোয়েন্সি মিটারের গঠন কাঠামো। তাহলে আমাদের এ ইন্ডাকটিভ কয়েল, এল এ ইন্ডাকটিভ কয়েলের সাথে সিরিজে সংযুক্ত থাকে বলাই হয়েছে, আর এ ইন্ডাকটিভ কয়েলের সাথে যুক্ত প্যারালাল রেজিস্ট্যান্স, বিবি কয়েল হচ্ছে রেজিস্টিভ কয়েলের সাথে আরবি রেজিস্ট্যান্স সিরিজে, এল হচ্ছে হারমোনিক্স ড্যাম্পিং কয়েল, অর্থাৎ আমাদের ইনপুটে যদি নর্মাল ফ্রিকোয়েন্সি থেকেও অনাকাঙ্ক্ষিত সিগন্যাল ডিস্টরশন ফ্রিকোয়েন্সি আসে, হারমোনিক্স ওয়েভ আসে, সেগুলোকে দূর করে হচ্ছে এল। এ কয়েলের ম্যাগনেটিক অ্যাক্সিস লম্বভাবে অবস্থান করে আর বিবি কয়েলের ম্যাগনেটিক অ্যাক্সিস হরিজন্টালি অবস্থান করে। আমরা এখানে বলে ফেলেছি চিত্রে নাই এ এবং বিবি কয়েল পরস্পর 90 ডিগ্রিতে পিভট করে। উভয় অ্যাক্সিসের কেন্দ্রবিন্দুতে একটি চুম্বক শলাকা পিভটিং করে স্থাপন করা হয়। চুম্বক শলাকার সাথে একটি পয়েন্টার পিভটিং করা থাকে, যা নর্মাল এবং হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সিতে ক্যালিব্রেট করা থাকে। নর্মাল, হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সিতে ক্যালিব্রেট করা থাকে। নর্মাল ফ্রিকোয়েন্সিতে এ এবং আইবি সমান হয়, অর্থাৎ এ কয়েলের ইম্পিডেন্স এবং বিবি কয়েলের ইম্পিডেন্স জেড এ এবং জেড বি সমান হয়, ফলে আই এবং সমান হয়। উভয়ের ম্যাগনেটিক অ্যাকশনে চুম্বক শলাকার উপর যে টর্ক উৎপন্ন হয়, তাহলে এই ম্যাগনেটিকটা 45 ডিগ্রি অবস্থান করে। হায়ার ফ্রিকোয়েন্সিতে জেড এটা কম হয়ে যাবে, অর্থাৎ ইন্ডাকটিভ সার্কিটের ইম্পিডেন্স কমে যাবে, আর জেড বিটা বেশি হয়ে যাবে, মানে জেড এটা হায়ার ফ্রিকোয়েন্সিতে বেশি হয়ে যাবে আর জেড বিটা কমে যাবে। ফলে এই বিবি কয়েলের কারেন্ট বেশি, ফলে বিবি কয়েলের ম্যাগনেটিক অ্যাকশন বেশি, ফলে বিবি কয়েলের ম্যাগনেটিক অ্যাক্সিসের দিকে আমাদের চুম্বক শলাকাটা মুভ করে, অর্থাৎ হরিজন্টালি মুভ করবে, পয়েন্টারটা বিপরীত দিকে মুভ করে আমাদের হায়ার ফ্রিকোয়েন্সি শো করে। এরকম লো ফ্রিকোয়েন্সিতে আই এ আইবি থেকে সমান হবে। এ কয়েলের ম্যাগনেটিক অ্যাকশন সমান হলে ম্যাগনেটিক শলাকাটি উলম্ব দিকে মুভ করবে, অর্থাৎ এবারে চিত্র অনুসারে আমাদের ঘড়ি কাটার দিকে ম্যাগনেটিক চুম্বক শলাকাটি মুভ করবে। ফলে পয়েন্টারটি লোয়ার ফ্রিকোয়েন্সি বিপরীত দিকে ঘুরে লোয়ার ফ্রিকোয়েন্সি নির্দেশ করবে। এইভাবে একটা ওয়েস্টার্ন টাইপ ফ্রিকোয়েন্সি মিটার কাজ করে। এবার আমার ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের ব্লক ডায়াগ্রাম আমাদের কয়েকটা ব্লক ডায়াগ্রাম রয়েছে। একটা হচ্ছে আননোন ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার, স্কমি ট্রিগার,
স্টার্ট স্টপ গেট, কাউন্টার, ডিজিটাল ডিসপ্লে, সোর্স, অ্যাম্পলিফায়ার, ইসকমিক ট্রিগার, স্টার্ট স্টপ গেট, কাউন্টার, ডিজিটাল ডিসপ্লে। প্রথমে যে আননোন ফ্রিকোয়েন্সিটা দিব সেটা অ্যাম্পলিফায়ারে যাবে, বর্ধিত হবে। ইসকমিক ট্রিগার দ্বারা এটা কন্ডিশনিং হবে, অর্থাৎ এই ইনপুট সিগন্যালটা যে ওয়েবই আসুক না কেন এখানে ইসকমিক ট্রিগার অর্থাৎ ট্রেন অফ পালসে রূপান্তর করবে ইসকমিক ট্রিগার বা ডিজিটাল ওয়েবে। সেটা গেট সার্কিটে দেওয়া হবে। গেট সার্কিটটা আবার একটা টাইম বেস সার্কিট দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ গেটটাকে অন করা হয়। গেটটাকে যখন টাইম বেস সার্কিট দ্বারা অন করা হবে তখন আমাদের ইসকমিক ট্রিগারের আউটপুট ফ্রিকোয়েন্সিটা কাউন্টার যাবে, কাউন্টার সেটা গণনা করে ফ্রিকোয়েন্সিটা নির্ণয় করে ডিসপ্লেতে প্রয়োগ করবে এবং ডিসপ্লে সেই ফ্রিকোয়েন্সিটা নির্দেশ করবে। এটি হচ্ছে ব্লক ফ্লোর কাজ। এটাই দেখানো হচ্ছে যে একটা ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের বর্ণনা। এই অংশটা দেখানো হচ্ছে যে মূল ফ্রিকোয়েন্সি মিটার, আর নিচের অংশটা হচ্ছে টাইম বেস সার্কিট। মূল অংশ হচ্ছে ইনপুট সিগন্যাল, অ্যাম্পলিফায়ার, ইসকমিক ট্রিগার, তারপর হচ্ছে এটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটের অন্য ইনপুট আসবে হচ্ছে টাইম বেস সার্কিট। টাইম বেস সার্কিট আবার এক্সাইট করা হয় হচ্ছে ইনপুট গ্রহণ করে একটা 1 মেগাহার্টজের ক্রিস্টাল অসিলেটর এবং ইসকমিক ট্রিগার দিয়ে এর ফ্রিকোয়েন্সিটাও আমাদের ওয়েভটাও আমাদের পালসে রূপান্তর করা হয়। ইসকমিক ট্রিগার এ ট্রেন অফ পালসে বা পালসে রূপান্তর। তাহলে আমাদের নর্মাল যে ইনপুট সিগন্যাল সেটা অ্যাম্পলিফায়ার হয়ে ইসকমিক ট্রিগার আউটপুট হয়ে এখানে ট্রেন অফ পালসে রূপান্তর হয়ে অ্যান্ড গেটে আসবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের টাইম বেস সার্কিট থেকে এই অ্যান্ড গেটে একটা সিগন্যাল না আসবে, পজিটিভ সিগন্যাল না আসবে, অন না হবে, তখন পর্যন্ত আউটপুটে আমরা কাউন্টারে বা ডিসপ্লেতে কাউন্টার হয়ে যে ডিসপ্লেতে যাবে সেটা আমরা শো করতে পারবো, দেখতে পারবো না। টাইম বেস সার্কিটটা কিভাবে কাজ করে, যে ইসকমিক ট্রিগারে যাবে তার আউটপুটে 1 2 3 4 5 6 ফ্রিকোয়েন্সি ডিভাইডার সার্কিট দেখানো হয়েছে। অর্থাৎ এখানে যে ফ্রিকোয়েন্সি থাকবে 1 মেগাহার্টজ অর্থাৎ 10 টু দি পাওয়ার 6 হার্টজ। প্রথম ডিভাইডার আউটপুটে 10 টু দি পাওয়ার 5 হার্টজ ফ্রিকোয়েন্সি আসবে। দ্বিতীয় ডিভাইডার আউটপুটে 10 টু দি পাওয়ার 4 হার্টজ ফ্রিকোয়েন্সি আসবে এবং তৃতীয়টার আউটপুটে 10 টু দি পাওয়ার 3 হার্টজ, তারপরে 10 টু দি পাওয়ার 2 হার্টজ, 10 টু দি পাওয়ার 1 হার্টজ মানে 1, তারপরে হচ্ছে আমাদের 1 অর্থাৎ 1 ফ্রিকোয়েন্সি আসবে। তাহলে প্রথম ডিভাইডারের আউটপুটের যে টাইম বেস সিলেক্টর সার্কিট, প্রথম ইনপুটটা 10 টু দি পাওয়ার 6 হার্টজ অর্থাৎ 1 মাইক্রোসেকেন্ড, 1 মেগাহার্টজে 1 মাইক্রোসেকেন্ড হবে। দ্বিতীয় ডিভাইডার আউটপুট হচ্ছে 10 মাইক্রোসেকেন্ড, তৃতীয় ডিভাইডারের আউটপুট হচ্ছে 100 মাইক্রোসেকেন্ড, তৃতীয় ডিভাইডারের আউটপুট হচ্ছে 1 মিলিসেকেন্ড এবং চতুর্থটার আউটপুট হচ্ছে 10 মিলিসেকেন্ড, পঞ্চমটার আউটপুট হচ্ছে 100 মিলিসেকেন্ড এবং পরেরটার আউটপুট হচ্ছে 1 মিলিসেকেন্ড পর পর এই টাইম বেস সিলেক্টর সার্কিটটা আউটপুট সিগন্যাল পাবে। সেটা ইসকমিক ট্রিগার হয়ে অর্থাৎ ইনপুটের যে ইসকমিক ট্রিগার আছে এটা আবার পালসের পরিবর্তন হয়, সেটাকে আবার ইসকমিক ট্রিগার আর একটা পালসের ট্রেন অফ পালসে রূপান্তর করে গেটস কন্ট্রোল সার্কিট ফ্লিপ ফ্লপের মাধ্যমে সে গেট সার্কিটে অপন করে গেট সার্কিটের সিগন্যাল দেবে। যখনই গেট সার্কিটের সিগন্যাল আসবে সে আমরা 10 মাইক্রোসেকেন্ড আমরা সিলেকশন করলাম টাইম বেস সিলেক্টর সুইচটা, সেটা ইসকমিক ট্রিগার হয়ে তখন গেট সার্কিটে যাবে। 10 মাইক্রোসেকেন্ড পর আমাদের এই অ্যান্ড গেটের আউটপুটটা ইনপুটের ফ্রিকোয়েন্সিটা অর্থাৎ ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা পাওয়া যাবে। সেটা কাউন্টারের সাহায্যে কাউন্টার গণনা করবে এবং ডিসপ্লে হবে এবং তারপরে এর মধ্যে আবার থাকে হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কাউন্টার, সেই কাউন্টারের সাহায্যে কাউন্ট করবে। আচ্ছা, কাউন্ট করবে। তাহলে কাউন্ট করলে পরে এখানে ফ্রিকোয়েন্সি নির্দেশ করবে। পাশের সার্কিটে একটা ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার দেখানো হয়েছে। এখানে একটা আইসি প্রয়োগ করা আছে 555 টাইমার আইসি, তার 8টা পয়েন্ট থাকে এবং 8টা পয়েন্টের 8 নাম্বার পিন হচ্ছে 5 ভোল্ট টু 15 ভোল্ট সরবরাহ করা হয়। ইনপুটে একটা ফ্রিকোয়েন্সি 0.01 মাইক্রোফ্যারাড ক্যাপাসিট্যান্সের সাহায্যে আমাদের একটা ইনপুটে একটা সিগন্যাল প্রয়োগ করা হয়। এভাবে ইনপুট সিগন্যাল প্রয়োগ করলে পরেই আমাদের এর ভিতরে ইনপুটে প্রসেস হয়ে আমাদের আউটপুট ইনস্ট্যান্ট নির্দেশ করে মিটারটা শো করবে। জাস্ট একটা 55 টাইমার আইসি সার্কিট দেখানো হয়েছে, তোমরা সার্কিটটা ভালো করে দেখে নেবে। তাহলে ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারে আমাদের সব আমরা বোর্ডে ফেলেছি। এখন ল্যাঙ্গুয়েজের সাহায্যে একটু পড়ি যে ইনপুট সিগন্যাল যার ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে হবে
ডিজিটাল ফ্রিকোয়েন্সিমিটারের সাহায্যে যে সিগন্যাল ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে হবে, প্রথমে একটা অ্যাম্পলিফায়ার দ্বারা বর্ধিত করা হবে, চিত্রে আমরা দেখেছি। উক্ত বর্ধিত সিগন্যালকে স্কিমেটিকের দ্বারা ট্রেন অফ পালসে রূপান্তর করে গেট সার্কিটে দেওয়া হয়। আর স্টপ গেটের দ্বিতীয় ইনপুট আসে একটা টাইম বেস সিলেক্টর সার্কিট থেকে, এবং টাইম বেস সিলেক্টর সার্কিটটা অ্যান্ড গেটকে নির্দিষ্ট সময় পরপর অফ অন করে কাউন্টারের সিগন্যালের ফ্রিকোয়েন্সি প্রেরণ করে। কাউন্টার তা গণনা করে এবং ডিসপ্লে ফ্রিকোয়েন্সি প্রদর্শন করে। গেটিং সিগন্যাল কাউন্টারের গণনার সময়কাল নির্ধারণ করে টাইম বেস সিলেক্টর সুইচ হতে প্রথম আউটপুট স্কমিট ট্রিগার এবং গেট কন্ট্রোল ফ্লিপ ফ্লপের মাধ্যমে মেইন গেটে প্রেরণ করে। ইনপুট সিগন্যাল এবং গেটিং সিগন্যালের মাধ্যমে অ্যান্ড গেট অন হয়ে যায়, ফলে ইনপুট সিগন্যালের ট্রিগার পালস কাউন্টারে প্রবেশ করে। কাউন্টার পালসের সমষ্টি গণনা করে, এটা চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত পরবর্তী পালস ফ্লিপ ফ্লপে আসে। এ সময় গেট কন্ট্রোল সার্কিট হয়ে যায় এবং কোনো ইনপুট পালস কাউন্টার আসতে পারে না। গেট কন্ট্রোল সার্কিট অফ হয়ে যায় এবং ইনপুটে কোনো পালস আসতে পারে না, ফলে কাউন্টারের গণনা বন্ধ হয়ে যায়। টাইম বেস সিলেক্টর সুইচ অন্য পজিশনে দিলে একই প্রক্রিয়ায় কাউন্টার আবার গণনা শুরু করে এবং ডিসপ্লেতে ফ্রিকোয়েন্সি প্রদর্শন করে। এখন তাই দেখানো হয়েছে যে ক্লক অসিলেটরের ফ্রিকোয়েন্সি হচ্ছে f=1 মেগাহার্টজ 10⁶ হার্টজ। তাহলে এর সময় হচ্ছে t= আর টাইম পিরিয়ড হচ্ছে t=1/f, 1/10⁶ অন মাইক্রোহার্টজ। প্রথম ডিভাইডের আউটপুট 10⁵ হার্টজ, তাহলে 1/10⁵ 10 মাইক্রোসেকেন্ড। এবার হিসাবটা দেখানো হয়েছে। দ্বিতীয় 10⁴ হার্টজ আউটপুট, অর্থাৎ 100 দিয়ে ভাগ করা হয়েছে দুটো ডিভাইডারের আউটপুট, তাহলে 100 মাইক্রোসেকেন্ড। তৃতীয় ডিভাইডারের আউটপুট 10⁵ হার্টজ, অর্থাৎ t=1 মিলিসেকেন্ড। এরকম ক্রমান্বয়ে চতুর্থ ডিভাইডারের আউটপুট হচ্ছে 10 মিলিসেকেন্ড, পঞ্চমের 100 মিলিসেকেন্ড, ষষ্ঠর হচ্ছে 1 সেকেন্ড। অর্থাৎ সিলেক্টিং সুইচের অবস্থান যথাক্রমে 1 মাইক্রোসেকেন্ড, 10 মাইক্রোসেকেন্ড, 100 মাইক্রোসেকেন্ড, 1 মিলিসেকেন্ড, 10 মিলিসেকেন্ড, 100 মিলিসেকেন্ড এবং 1 সেকেন্ড পর পর অ্যান্ড গেট অন হয়ে আউটপুটেতে ফ্রিকোয়েন্সি প্রয়োগ করে এবং ডিসপ্লে প্রদর্শন। এবার আসি আমরা মূল্যায়ন। ফ্রিকোয়েন্সি মিটার সার্কিটের সাথে কিভাবে সংযোগ করতে হয়? উত্তর প্যারালালে, এটা তোমরা জানো। ওয়েস্টার্ন টাইপ ফ্রিকোয়েন্সির সিরিজ ইন্ডাক্টরের কাজ কি? উত্তর হারমোনিক্স দূর করে। ভাইব্রেটিং রিড ফ্রিকোয়েন্সি মিটার কোন ধরনের ফ্রিকোয়েন্সি মিটার? মেকানিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটার। মেকানিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটার কত প্রকার ও কি কি? এক হচ্ছে মেকানিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটার, ইলেকট্রিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটার, ইলেকট্রোডাইনামিটার টাইপ ফ্রিকোয়েন্সি মিটার, ওয়েস্টার্ন ফ্রিকোয়েন্সি মিটার, রেশিও মিটার ফ্রিকোয়েন্সি মিটার, স্যাচুরেবল কোর ফ্রিকোয়েন্সি মিটার। ইলেকট্রিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটার কোন ধরনের রেজোন্যান্স কাজ করে? সিরিজ রেজোন্যান্স কাজ করে। ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার টাইম বেস কি? টাইম বেস সার্কিট কোন ধরনের অসিলেটর ব্যবহৃত হয়? কোনো নির্দিষ্ট অজানা সিগন্যালের ফ্রিকোয়েন্সি নির্ণয়ের জন্য অ্যান্ড গেটকে নির্দিষ্ট সময় পরপর অফ এবং অন করার মধ্যবর্তী সময়কে টাইম বেস বলে। ক্রিস্টাল অসিলেটর ব্যবহৃত হয়ে থাকে। টাইম বেস হচ্ছে অ্যান্ড এবং অড গেটকে অফ করার যে সময় নির্ধারণ করে যে সার্কিটে, সেই প্রক্রিয়াটাকে বলে টাইম বেস, আর সেই সার্কিট বলে টাইম বেস সার্কিট। টাইম বেস সার্কিটে আমাদের সাধারণত ক্রিস্টাল অসিলেটর, ক্লক অসিলেটর হিসেবে ব্যবহৃত হয়। ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারে স্কমিট ট্রিগারের কাজ কি? স্কমিট ট্রিগার সিগন্যালকে একদল পালসে বা ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে, স্কোয়ার ওয়েভে রূপান্তর করে ক্যাসকেডেড ডিকে ডিভাইডারের মধ্যে দিয়ে প্রবাহিত করে। এটা হচ্ছে আমাদের স্কমিট ট্রিগারের কাজ। তাহলে স্কমিট ট্রিগার সিগন্যালকে একদল পালস বা স্কোয়ার ওয়েভে রূপান্তর করে ক্যাসকেডেড ডিকে ডিভাইডারের মধ্য দিয়ে প্রবাহিত করে। তাহলে আমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বো, আশা করি তোমরা ভালো করেই পারবে। তো এবার হচ্ছে এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পরিমাপের পদ্ধতিগুলো লেখো, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটারের মূলনীতি ব্যাখ্যা করো, ভাইব্রেটিং রিড ফ্রিকোয়েন্সি মিটার গঠন ও কার্যপ্রণালী, ইলেকট্রিক্যাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটারের গঠন ও কার্যপ্রণালী। 5 হচ্ছে ওয়েস্টার্ন ফ্রিকোয়েন্সি মিটার গঠন ও কার্যপ্রণালী।
এটা অ্যাকচুয়ালি একটা ডায়নামিটার টাইপ ফ্রিকোয়েন্সি মিটার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার ব্লক ডায়াগ্রামে কার্যপ্রণালী বর্ণনা করো, ফ্রিকোয়েন্সি মিটারের শ্রেণীবিন্যাস করো। বড় কোশ্চেনের ভিতর তোমরা মনে রাখবে ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের ব্লক ডায়াগ্রাম আর ওয়েস্টন আর ইলেকট্রাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটার, এই দুটোর ভিতর থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই তোমরা এটা ভালো করে পড়বে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আগামী দিন ক্লাস 21 নম্বর ক্লাস, এটাও একটা রিভিউ ক্লাস। আমরা আশা করি তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে। আমরা আগামী ক্লাস হচ্ছে ক্যাথোড অসিলোস্কোপ অপারেশনের মূলনীতি অধ্যায় 12 আমরা আগেই ক্লাস করেছি। তো তোমরা এটা পড়বে ভালো করে। তারপরে আমরা আসি, ধন্যবাদ। এই মহাকালীন মহামারী করোনায় তোমরা সচেতন থাকবে। আশা করি তোমরা ভালো থাকবে এবং সচেতন